সব খবর, কম সময়ের সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শাওন দত্ত। টিকিট সংকটের কারণে প্রায় ৩০,০০০ কর্মী মালয়েশিয়ায় যেতে না পারায় দায়ীদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তবে তিনি জানান, সময়সীমা বাড়ানোর চেষ্টা করছে সরকার। বড় অঙ্কের টাকা দিয়ে যেতে না পারায় কর্মীরা এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করছেন, আর উল্টো মালয়েশিয়া সরকারের উপর দায় চাপাচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলো। তাদের সংগঠন বাইরা জানিয়েছে, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। ১৩-১৪ মাস ধরে ভোগান্তির মধ্যে আছে, ঘুরতে আছি। চুক্তিনামা দিয়ে দিল, বললো যে এয়ারপোর্টে থাকো, টিকিট পাবে। গতকালকে যে পিকচারটা ঢাকা বিমানবন্দরের, এতে কিন্তু দেখা যাচ্ছে আরো অনেকগুলি ফ্লাইট যাওয়ার মতো জনসংখ্যা আমাদের কাছে, প্যাসেঞ্জার আমাদের কাছে আছে। ডেফিনেটলি তাদের যে পুরো মানে থাকলে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তো আমাদের অগ্রাধিকার দিতে হবে। তারা আগে আমাদেরকে বলা উচিত ছিল, তারা যদি আগ থেকে এই ব্যবস্থা করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না। মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে কূটনৈতিক এবং সব ধরনের যোগাযোগ ছিল, আছে, থাকবে। এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল নেপাল গেছে। সকাল 10টায় নেপালের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তারা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে, এমন তথ্য আছে ডিপির কাছে। এছাড়া সিয়াম নামে আরেক অভিযুক্ত এখন নেপালে অবস্থান করছে, এমন তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। এসব বিষয়ে খোঁজ নিতেই নেপাল গেছে প্রতিনিধি দলটি। এ সময় হারুনুর রশিদ আরও জানান, ইন্টারপোলের সহযোগিতা চেয়ে চিঠি দেয়া হয়েছে। কাঠমান্ডু পুলিশের সাথেও হচ্ছে তথ্যের আদান প্রদান। গত 12ই মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পরে 18ই মে ভারতে একটি নিখোঁজ ডায়েরি করেন তার পরিচিত ভারতীয় বাসিন্দা গোপাল বিশ্বাস। এরপরই তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ। পরে গত 22 মে ভারতীয় পুলিশ জানায়, কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এমপি আনারকে। তারপর থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি, যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বর্তমান অবস্থান নিয়ে সরকার নিশ্চিত নয়। তার দেশ ত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে টিএসসিতে মাদ্রাসার শিক্ষার্থীদের বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যক্তির অপরাধের দায় বাহিনী নেবে না। দেশের প্রচলিত আইন অনুযায়ী বেনজির আহমেদের বিচার হবে বলেও জানান তিনি। এই সময় এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে মন্ত্রী বলেন, এই হত্যার মূল তদন্ত ও বিচার করবে ভারত। দেশটি সম্পৃক্ত করতে চাইলে তদন্তে যোগ দেবে বাংলাদেশ। আমরা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে। আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি। মূল মামলাও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় আমাদেরকে সম্পৃক্ত করে, তাহলে আমরা সেখানে যে সম্পৃক্ত অন্যায়ভাবে ধন সম্পদ দূষণ কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার, এবং সেই অনুযায়ী তার বিচার হবে। সেখানে আমাদের কিছু বলার নেই। আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তের পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা সংবাদ সম্মেলন করেছেন। সকালে কালীগঞ্জের ভূষণ হাই স্কুল মাঠে অংশ নেন 14টি ইউনিয়ন ও পৌরসভা চেয়ারম্যান, সদস্য সহ সকল প্রতিনিধি। বক্তারা বলেন, এমপি আনারকে যদি হত্যা করা হয় তাহলে মরদেহ উদ্ধারের পর তাদের কাছে যেন ফেরত দেওয়া হয়। পাশাপাশি হত্যার সাথে জড়িত সবাইকে শনাক্তের মাধ্যমে আইনের আওতায় আনারও দাবি জানায় তারা। আর যদি নিখোঁজ হয় তাহলে এমপি আনারের সন্ধান সহ ব্যবহৃত জিনিসপত্র উদ্ধারেরও দাবি জানান নেতাকর্মীরা। আমাদের সকলের একই দাবি যে এমপি মহোদয় যদি জীবিত থাকে তাহলে তাকে সন্ধান চাই, আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে তার আলামত এবং লাশ আমরা চাই।
বেনজির আজিজ ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন সাবেক আইজিপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অসংখ্য আজিজ বেনজির তৈরি করেছে, বাংলাদেশ ধ্বংসের পেছনে দায়ী আওয়ামী লীগের সন্ত্রাস দুর্নীতি। এ সময় মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শই বিএনপির মূল শক্তি, ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে। উল্লেখ করে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বিজয় না আসে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে। বিএনপির আন্দোলনে বুদ্ধিজীবীদের নিজ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল, এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাক। সুরমার পানি ঢুকে পড়েছে সিলেট শহরে, নিচু এলাকার বাসাবাড়িতে এখন বানের জল, ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বাসাবাড়িতে কারো হাঁটু পানি, কারো বা কোমর পর্যন্ত, সড়কগুলো ডুবে আছে বানের জলে। প্রতি বছর এমন ভোগান্তিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা, ডুবে আছে রাস্তাঘাটও। দুর্গত মানুষের ভোগান্তি দেখতে উপশহর এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর AK আব্দুল মোমেন। জনভোগান্তির কারণ হিসেবে স্থানীয় কিছু জটিলতার কথাও বলেন তিনি। তবে অন্য 4 উপজেলায় কিছুটা স্বস্তি পেয়েছে, আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছে দুর্গতরা। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2-3 দিনের মধ্যেই পরিস্থিতির অনেকটা উন্নতি হবে বলে মনে করেন জেলা প্রশাসক। প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সবসময়। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। সরকার টাকাও দিয়েছে, অ্যাপ্রুভও করেছে। আমার 2টো প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই ভরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না, আর দ্বিতীয়ত আমার শহর রক্ষা বাঁধ। যে এই পাশে একটা গড় আছে আমাদের, এটা পুকুরে গেছে গা সব। উজানের দিকে সীমান্তবর্তী যে জেলাগুলো উপজেলাগুলো প্লাবিত হয়েছিল, সেই উপজেলাগুলোর পানি এখন আস্তে আস্তে ভাটির দিকে আসছে। এদিকে উত্তরের নদ নদীর পানিও বাড়ছে ধীরে ধীরে, প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চল। সহকর্মীদের কাছ থেকে সেই খবরাখবর জানবো। শুরুতে লালমনিরহাটের খবর, আনিসুর রহমান যোগ দিচ্ছেন সরাসরি। আনিস, প্লাবিত এলাকাগুলোর পরিস্থিতি এখন কেমন দেখছেন? ভুক্তভোগীদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা? শাওন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি আদিতপুর উপজেলার মহিষখোসা ইউনিয়নের গোবর্ধন এলাকায়। আসলে তিস্তা নদী এই এলাকাটা একটি এলাকার লোকজনের জন্য দুর্ভোগ। তিস্তা নদী আসলে এই যে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির কারণে কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে, আর 3 দিন ধরে পানি টানার কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আমি এখানকার লোকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে তিস্তার বাঁধ ছাড়া আসলে এই লোকজন এখানকার লোকজনের আর কোনো উপায় নেই। তারা চান যে একটা স্থায়ী বাঁধ দেয়া হোক। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি কাজ করছেন, তারা মাঝে মধ্যে কিছু জিও ব্যাগ ফেলছেন, সেটি কিন্তু তাদের কোনো কাজ চাচ্ছেন যে সুন্দর পরিকল্পনা মাফিক এখানে একটা বাঁধ হোক। আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে আসলে তিস্তা নদী এখানে যে অভিশাপ, এই লোকজনের যে অভিশাপ, এখানে এই অভিশাপটা তারা চাচ্ছেন যে আসলে সরকার যদি এটাকে পরিকল্পনা মাফিক এখানে সুন্দর 2 পাশে বাঁধ দিয়ে এবার, তাহলে হাজার হাজার একর জমি বাঁচবে এবং এখানকার লোকজনও বাঁচবে। তারা কিন্তু এই তিস্তার ভাঙনের কবলে গত কয়েকদিনে ধান, পাট, বিভিন্ন সবজি সহ, বাজরা সহ, বাড়ি ঘর, বিভিন্ন জায়গা কিন্তু ফসলি জমি কিন্তু তাদের ভেঙে গেছে। তারা কিন্তু অনেকে এখন যে মাথা গোঁজা খায়, যে ঘর কোথায় তুলবে সেটাও কিন্তু তাদের সেই ব্যবস্থাটা নেই। তবে এখানকার লোকজন তারা কিন্তু শুধু ওইটাই দাবি করছেন যে তারা ত্রাণ চান না, তারা অন্য কিছু চান না, তারা শুধু চান স্থায়ী একটা সমাধান। শুধু এখানে স্থায়ী ব্যবস্থা বাদ দিলে এই লোকজন কিন্তু উপকৃত হবে বলে আমাকে জানিয়েছেন। আর আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা
বলেছি তারা সেটি জানিয়েছেন যে আসলে এখানে একটা মসজিদ আছে, সেইটার ওখানে তারা কিছু জিওব্যাগ ফেলছেন মসজিদটা রক্ষার জন্য, আর বাকি বাড়ি ঘর জমি টমি যেগুলো যাচ্ছে এগুলোর ভিডিও ফুটেজ তারা ঢাকায় পাঠিয়েছেন, সেখান থেকে অনুমতি পেলে তারপরে হয়তো তারা এসব জায়গায় জিওব্যাগ ফেলে রক্ষা করবেন বলে আমাকে জানিয়েছেন। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। গাজায় যা হচ্ছে তা গণহত্যা নয়। উপত্যকায় ৩৭,০০০ মানুষের মৃত্যুর পরও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে নেতানিয়াহু প্রশাসন সর্বোচ্চ তৎপর। হোয়াইট হাউসে ইহুদি মার্কিন একটি সংগঠনের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাইডেন। তার দাবি, আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে তোলা অভিযোগ সঠিক নয়। বলেন, গণহত্যা চালাচ্ছে না ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন নিয়েও কড়া সমালোচনা করেন। আশ্বাস দেন তেল আবিবের পাশে থাকার। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বারবারই মিত্র ইসরায়েলের পক্ষে সাফাই গেয়েছে যুক্তরাষ্ট্র। আইসিসিতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আবেদন প্রত্যাখ্যান করছি। আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই, আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে তোলা অভিযোগ সাংঘর্ষিক। ইসরায়েলি সেনাদের গণহত্যার যে দায় চাপানো হচ্ছে তা প্রত্যাখ্যান করছি আমরা। নিরাপত্তা হুমকি ঠেকাতে ইসরায়েলের পাশে থাকব। টানা হামলা আর ধ্বংসযজ্ঞের পর গাজা উপত্যকার জাবালিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাদের। বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। জাবালিয়া শরণার্থী শিবিরে মিলছে বিপুল সংখ্যক মরদেহ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩০ জনের দেহাবশেষ, যাদের ২২ জনই একই পরিবারের। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে নিজেদের ঘরবাড়ি খুঁজছেন গাজাবাসী। ২ সপ্তাহের বেশি সময় ধরে জাবালিয়ায় জোরালো স্থলাভিযান চালিয়েছে ইসরায়েল। অব্যাহত ছিল বিমান হামলাও। প্রতিরোধে সর্বাত্মক চেষ্টা করেছে হামাস যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইটিএফ জানিয়েছে, অভিযান চলাকালে জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে ৭ জিম্মির মরদেহ। খান ইউনিসে ধ্বংসস্তূপের মধ্যে জুম্মার নামাজ আদায় করল গাজার বাসিন্দারা। আল ইসলাম নামে একটি বিধ্বস্ত মসজিদের পাশে রাস্তায় জড়ো হয় নিরীহ গাজাবাসী। প্রকাশিত ফুটেজে দেখা যায় আধ ভাঙা মসজিদের ভেতরে নামাজের জন্য প্রস্তুত অনেকে। পাশের রাস্তাতেও ভিড় করেছেন অনেক ফিলিস্তিনি, যাদের মধ্যে কেউ কেউ আবার ইসরায়েলি হামলায় হারিয়েছেন হাঁটার ক্ষমতা। হুইল চেয়ারে করে এসেছেন নামাজ আদায় করতে। অনেকেই জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলছেন আল্লাহর কাছে। এর মধ্যে ইট, বালি, সুরকির ভাঙা অংশের ভেতরই নামাজ শুরু করেন ইমাম। জানান, যদি তীব্র হামলাও চলতে থাকে তবু মসজিদেই জুম্মার নামাজ আদায় করবে ফিলিস্তিনিরা। ইসরায়েল ও দেশটির মিত্রদের আগ্রাসনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইয়েমেনে। শুক্রবার রাজধানী সানার রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। এ সময় ইয়েমেনের ভূখণ্ডে যৌথ বাহিনীর হামলাকে নৃশংস আখ্যা দেন বিক্ষোভকারীরা। বলেন, নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় নিরস্ত্র ইয়েমেনিদের উপর চালানো হচ্ছে হামলা, যা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। মিছিলে গাজায় আগ্রাসন বন্ধের দাবিও জানান তারা। গাজা ইস্যুতে পশ্চিমাদের অবস্থানেরও জানান তীব্র নিন্দা। এদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির স্পষ্ট বার্তা, কোনো আগ্রাসনই প্রভাবিত করতে পারবে না গাজা ইস্যুতে তাদের অবস্থান। মুসলিম ভাইদের স্বাধীনতা নিশ্চিতে সবসময় পাশে থাকবে ইরান সমর্থিত গোষ্ঠীটি। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গা গরমের ম্যাচ হলেও নিউ ইয়র্কে অন্যরকম উত্তেজনা রয়েছে এই ম্যাচ ঘিরে, কারণ এই ম্যাচ দিয়ে উদ্বোধন হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের, যা বিশ্বের প্রথম ভ্রাম্যমাণ ক্রিকেট স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভিজতে যাওয়ায় এবার নিজেদের শক্তি জানান দিতে চায় নাজমুল শান্তরা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে টি-20 সিরিজ হেরে বড় ধাক্কা খেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এবার নিউ ইয়র্কে শেষবার ঘাটতিগুলো পুষিয়ে নিতে মনোযোগী টিম টাইগার্স। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু। অন্যদিকে একই গ্রুপে না হলেও নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিকে গুরুত্বের সাথে দেখছে টিম ইন্ডিয়াও।
বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন নাওভিদ নওয়াজ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2 বছরের চুক্তিতে এবার বাংলাদেশে আসছেন এই লঙ্কান কোচ, যা শুরু হবে আগামী মাস থেকে। চুক্তি শেষ হবে 2026 সালে। যুবাদের পাশাপাশি নাওভিদ আরেকটি বাড়তি দায়িত্ব পালন করবেন, সেটি হলো বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন এই শিরোপাজয়ী কোচ। 2005 সালে খেলা ছাড়ার পর পুরোপুরি কোচ হিসেবে কাজ শুরু করেন নওয়াজ। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পাশাপাশি শ্রীলঙ্কার অনূর্ধ্ব-19 দল, মেয়েদের জাতীয় দল সহ নানা দলে কোচিং করিয়ে 2018 সালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে 2019 যুব এশিয়া কাপে রানার্স আপ হয় বাংলাদেশ। পরের বছর দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে জেতে বাংলাদেশ। দর্শক, সংবাদের শুরুর অংশেই জানিয়েছিলাম সুরমার পানি ঢুকে পড়েছে সিলেট শহরে নিচু এলাকার বাসা বাড়িতে এখন বানের জল। আমরা একটু সেখানকার খবর জেনে নিতে চাই। সরাসরি মাহবুবুর রহমান রিপন সঙ্গে আছেন। রিপন, দুর্গত এলাকার কি অবস্থা, এখনকার খবর জানতে চাই। পানিবন্দী মানুষের দিন কিভাবে কাটছে? শাওন, এই মুহূর্তে আমরা গোয়াইনঘাটে রয়েছি। সারাদিনই আসলে এখানকার যে সকল মানুষ পানিবন্দী এবং যে সকল মানুষ এখান থেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা এই মুহূর্তে যে বাড়িটির সামনে রয়েছি সেই বাড়িটিতে পানি ওঠার পরেই এখানকার মানুষজন কিন্তু বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এবং এখন পর্যন্ত বাড়িতে ফিরেনি। আমরা যেটা দেখছিলাম, বাড়ির এক অংশ ইতিমধ্যে ভেঙে পড়েছে। এখানকার লোকজন যেটা বলছিলেন, আশেপাশের লোকজন, যে এই বাড়ির সাথে আর যে কয়েকটি বাড়ি আছে বেশিরভাগ মানুষ বাড়িতে ফিরেছে এবং বাড়িতে ফিরে তারা যেটা দেখতে পাচ্ছে তাদের যে থাকার জায়গাটি সেটা আর আগের মতো নেই এবং সেটা সংস্কারের চেষ্টা তারা করছে। এবং অনেকেই নিম্ন আয়ের মানুষ, যাদের বাড়িঘর সংস্কারে আসলে তাদের যে সামর্থ্য সেটা সম্ভব না, সরকারি সহায়তার দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। আমরা গোয়াইনঘাটে দেখছিলাম যে জনপ্রতিনিধিরা বিভিন্ন বাড়ি যাচ্ছেন, তালিকা তৈরি করছেন, যাদের আসলে একেবারেই ভেঙে গেছে তাদেরকে পুনর্বাসন কিভাবে করা যায় সেই তালিকা তারা তৈরি করছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে তারা এই সব তালিকা নিয়েই ক্ষয়ক্ষতির যে পরিমাণ তারা নির্ধারণ করে তারা ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন। এছাড়া খাবার দাবারের যে ব্যবস্থা রয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার দেওয়া হচ্ছে এবং যারা বাড়ি ঘরে ফিরছেন তাদেরকেও আমরা দেখছিলাম যে কিছু কিছু ত্রাণ তৎপরতা এখানে চলছে এবং শুকনো খাবার এবং 10 কেজি করে চালও দিয়েছেন জনপ্রতিনিধিরা, সেটা আমরা দেখছিলাম। এবং এখানকার লোকজন যেটা বলছেন এবং জনপ্রতিনিধিরা যেটা বলছেন, আসলে খাবার পৌঁছানো এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ দুর্গম হাওর এলাকায় যারা থাকে তাদের কাছে খাবার পৌঁছাতে হলে যে নৌকার প্রয়োজন হয় সেটাও কিন্তু অপ্রতুল। সব মিলিয়ে আরও 2-1 দিন হয়তো এইসব মানুষের ভোগান্তি থাকবে। শাওন। রিপন, ধন্যবাদ আপনাকে। আদালতে যেন এমন কোনো পরিস্থিতির উদ্ভব না হয় যার কারণে বিচার প্রার্থীর মনে আদালত সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়। ময়মনসিংহে সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বলেন, বিচার বিভাগকে আধুনিকায়ন করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী বিচার বিভাগীয় পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলা জট কমানো, বিচার বিভাগের মান উন্নয়নে আইনজীবীদের পরামর্শ থাকলে লিখিত আকারে সুপ্রিম কোর্টে পাঠানোর আহ্বান জানান তিনি। দুপুরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে টাউন হলে বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্যে আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, আইনজীবী হিসেবে দৃষ্টি কেবল মক্কেলের প্রতি নয়, দৃষ্টি থাকতে হবে ন্যায় বিচার ও দেশের সার্বিক কল্যাণের প্রতি। এর আগে সকালে জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি। কোর্ট অফিসার হিসেবে আপনাদের প্রাথমিক কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের বিধিবিধানের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করে আদালতকে সহযোগিতা করা। তাই আপনারা খেয়াল রাখবেন, আদালতে যেন এমন কোনো পরিস্থিতির উদ্রেক না হয় যার কারণে বিচার প্রার্থীর মনে আদালত সম্পর্কেই দ্বিধা বা সংশয় তৈরি হয়। মানিকগঞ্জে র্যাব পরিচয়ে এক ব্যবসায়ী স্বর্ণ ছিনতাইয়ের পর 5 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল 7টার দিকে দোহারের জয়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার প্রায় 55 ভরি স্বর্ণ নিয়ে অটোরিকশায় মানিকগঞ্জের সিঙ্গাইরে যাচ্ছিলেন। পথে অটোরিকশার গতিরোধ করে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে আসা একদল লোক সুমনকে নামিয়ে মারধরের পর কালো কাপড় দিয়ে চোখ ও হাত বেঁধে মাইক্রোবাসে তোলা হয়। লুটে নেওয়া হয় তার কাছে থাকা স্বর্ণালংকার।
স্থানীয়রা ঘটনাটি দেখে বাধা দেয়। খবর ছড়িয়ে পড়লে উপজেলার জামশা বাজারে মাইক্রোবাসটি আটক করে 5 জনকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করে। পুলিশ ও র্যাব কর্মকর্তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে। দোকানদার আছে কিছু হেরা বুঝা গেছে, হেরা মনে করেন আটকাইছে গাড়িটা। আটকানোর পরে দেখে ভিতরে আমি চোখ খোলা এলাইছি ওকে সাউন্ড পেয়ে, পরে দেখে আমি পরে এই যে তখন আর কি সাথে কি ছিল, আপনি স্বর্ণ ছিল স্বর্ণ ছিল হলো অনুমান আর কি 95 21 ক্যারেটের স্বর্ণ হইল। নরসিংদীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার ঘটনায় জড়িত রাসেল মাহমুদকে কাতার বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর দেশে ফিরে এনেছে পুলিশ। সকালে নরসিংদীতে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গেল 28 মে মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসানকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 22 জনের নাম উল্লেখ সহ হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর কাতার হয়ে দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যাচ্ছিল অন্যতম আসামি রাসেল মাহমুদ। পরে পুলিশের সহায়তায় রাসেল মাহমুদকে দেশে ফিরিয়ে আনা হয়। এ পর্যন্ত মামলায় এজাহারভুক্ত 6 জন সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাসেল মাহমুদের সাথে আধিপত্য বিস্তার নিয়ে নিহত সাবেক ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছে পুলিশ। বেনাপোল থেকে মোংলা বন্দর পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথম দিনের সাক্ষী হতে সকাল থেকেই বন্ধু বান্ধব নিয়ে স্টেশনে ভিড় জমায় অনেকে। প্রথমবারের মতো চালু হয়েছে মোংলা কমিউটার। বাগেরহাটের মোংলা থেকে যশোরের বেনাপোল পর্যন্ত সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেন। সকাল 10টায় 500 যাত্রী নিয়ে ট্রেনটি বেনাপোল স্টেশন ছেড়ে যায়। 138 কিলোমিটার এই রেল রুটে মঙ্গলবার বন্ধ থাকবে সেবা। এই রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। এসে যখন শুনলাম আজকেই ছাড়বে, তখন বাসা থেকে রেডি হয়ে চলে আসছি শুধুমাত্র প্রথম যাত্রী হওয়ার জন্য। ব্যবসায়িক কাজে বেনাপোল থেকে মোংলায় অনেক সময় যেতে হয়, তাই অনেক ভোগান্তি পড়তে হয়। তাই এই ট্রেন চালু হওয়াতে আমরা খুব আনন্দিত। 4 জন মিলে আজকে প্রথম দিন ট্রেনের, আজকে এই দিনটা আসলে ঘুরতে যাচ্ছি। মোংলা যাচ্ছি, ঠিক আছে, যাক নতুন রাস্তা, আমরা ভ্রমণে খুব আনন্দ পাচ্ছি। অফিস বান্ধব ট্রেন করতে হবে, হ্যাঁ, যেন সকালবেলা অফিস করে আবার চলে যেতে পারে। মাত্র 7 দিনের ব্যবধানে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবার ভয়াবহ আগুনে পড়ল 2 শতাধিক ঘর। বেলা 1টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের 13 নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের D3 ব্লকের কাঁঠালতলি বাজারে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আশপাশে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত না হলেও ভস্মীভূত হয়েছে ঘরের সব মালামাল এবং এনজিও সংস্থার একটি কেন্দ্র। बैटारे 16 के सुनाई ठियाए गयो पहुंचे गया गयो सुनाई ने गयो बैठिन गयो हां तो एदा स्टोना सुना 1.5 लाख टिया हालिया मंजरे फखत दुदी वाला निलाम এটি আগুন হতে মানে গ্যাস চুলা টাঙ্কি সোলুয়ার ব্যাটারি ফসফরজিনা তো যেটা আর বলল তো একগর বাদে হঠাৎ করে হইতে যে আর কিছু না লাভের সুযোগ না ভাই ক্লিয়ার ফুরিগে 8টা দিন আসলে ক্লিয়ার ফুরিগে শুধু পয়সা নিল বাইরে ভেজে দূর গরমা বটি আসছিল টিয়া বসে আসছিল, তারপরে দেশি বাতিল আসছিল, চইল ফাত আসছিল, তারপরে ক্লিয়ার কিছু বাইরে পারি। চলছে ভারতের লোকসভা নির্বাচনের 7ম ও চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে চলছে জোট। ভাগ্য নির্ধারণ হবে 904 জন প্রার্থীর, যার মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। উত্তরপ্রদেশের বারাণসী থেকে তিনি লড়ছেন। এছাড়া হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, ভোজপুরি অভিনেতা রবি কিষাণ, বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লাল প্রসাদ যাদবের কন্যা মিসা ভারতী, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি। এবার ভারতের 543 আসনে হলো লোকসভা নির্বাচন। 4 জুন প্রকাশিত হবে ফলাফল। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে নিবন্ধন করেছেন দেশটির পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানি। শুক্রবার নিবন্ধন করেন তিনি। পরে বিভিন্নভাবে যাচাই বাছাই শেষে তাকে ভোটের লড়াইয়ে দাঁড়ানোর অনুমোদন দেবে দেশটির অভিভাবক পরিষদ। লারিজানি জানান, নির্বাচিত হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে কাজ করবেন তিনি। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন, তবে এখনও জানা যায়নি ভোটের তারিখ। গেল 19 তারিখ এক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রইসির মৃত্যুর পর বর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মকবার। রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান
নিপসমে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এর আগে বেলুন উড়িয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, দেশের শিশুদের বিনামূল্যে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু করেন বঙ্গবন্ধু। তিনিই প্রথম অনুধাবন করেছিলেন শিশুদের রাতকানা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির অভিশাপ থেকে মুক্তি পেতে ভিটামিন খাওয়ানো ছাড়া উপায় নেই। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং মৃত্যু ঝুঁকি কমাতে নিকটবর্তী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস খাওয়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদেরকে খাওয়ানো হবে। আমি মনে করি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে অনুরোধ করব, প্রত্যেকেই বাবা মা যারা আছেন তাদের বাচ্চাদেরকে নিকটবর্তী থানা, হেলথ কমপ্লেক্স, উপজেলা কিংবা কমিউনিটি ক্লিনিকে আপনারা নিয়ে যান, স্বাস্থ্যসম্মতভাবে ভিটামিন খাওয়ান, তাহলে এই অভিশাপ থেকে আমাদের বাচ্চারা মুক্ত পাবে। সারা দেশে চলছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। 6 থেকে 59 মাস বয়সী 2 কোটি 22 লাখ শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল। সকাল 9টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে দিনভর। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের আর 12 থেকে 59 মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কাজ করছেন 40,000 স্বাস্থ্যকর্মী, পাশাপাশি প্রায় 2,40,000 স্বেচ্ছাসেবীও শিশুদের ক্যাপসুল খাওয়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 1,20,000 কেন্দ্রে চলছে কার্যক্রম। পাশাপাশি রেল স্টেশন ও বাস টার্মিনালে বসেছে ভ্রাম্যমাণ টিম। আজকে বাচ্চাকে নিয়ে আসলাম ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানোর জন্য। প্রত্যেকটা বাচ্চাদের ভিটামিন ই ক্যাপসুল খাওয়ানো উচিত, যাতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং তারা যাতে ভবিষ্যতে সুস্থ থাকে। আমাদের লক্ষ্য যাতে হচ্ছে নাটোরে একটি শিশুও ভিটামিন এ ক্যাপসুল থেকে বাদ না পড়ে বা কোনো শিশুর যাতে ভিটামিন এর ঘাটতি না হয়। কোরবানির ঈদের আগেই চোরাই পথে গরু আসা বন্ধ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা প্রদান এবং গুঁড়া দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে গরুর দুধ উৎপাদিত হচ্ছে 1,40,68,000 টন, যা দেশের মোট চাহিদার তুলনায় মাত্র 18 লাখ টন কম। দাবি করা হয়, পুষ্টির চাহিদা দেশের দুগ্ধ খামারের মাধ্যমেই পূরণ করা সম্ভব, কিন্তু গুঁড়া দুধ আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই খাত। বক্তারা বলেন, কার্যকর উদ্যোগ নিলে 2 বছরের মধ্যে দুগ্ধের স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বাংলাদেশ। এ সময় খামারিদের ব্যাংক ঋণ মওকুফ, সহজ শর্তে সুদবিহীন কৃষি ঋণের দাবি জানান তারা। অভিযোগ করেন, ঈদুল আজহা উপলক্ষে চোরাই পথে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর গরু মহিষ দেশে আনা হচ্ছে। এতে লোকসানের শঙ্কায় দেশি খামারিরা। সীমান্ত এলাকায় হাট বসিয়ে সব হাট থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে পশু। কোরবানির উপলক্ষে ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না, সরকারের এমন ঘোষণা আশায় বুক বেঁধেছিল দেশি খামারিরা। এখন সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকার লোকসানের সংখ্যায় নিরাশ তারা। দুধ উৎপাদন বৃদ্ধিতে খামারি ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই খাতে সফল 51 জন খামারি ও উদ্যোক্তাকে ডেইরি আইকন পুরস্কার প্রদান করা হয়েছে। দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব দুগ্ধ দিবসের অনুষ্ঠান আয়োজন করে প্রাণী সম্পদ অধিদপ্তর। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, প্রয়োজনীয় চাহিদা পূরণে দুধের উৎপাদন আরও বাড়াতে হবে। ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। খামারি ও উদ্যোক্তাদের তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। দুধ খাওয়ার প্রবণতা বাড়াতে প্রচারের উপর জোর দেন। অনুষ্ঠানে খামারিরা দুগ্ধ খাতের সমস্যা তুলে ধরলে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। সাতক্ষীরায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে কালীগঞ্জের জেরনগাছা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য জানায়, মৃত গরু জবাই দিয়ে সেই মাংস বাজারের একটি দোকানে বিক্রি করছিল মজারুল ইসলাম, মিলন সর্দার, মনসুর আলী নামের 3 কসাই। মাংসগুলো মৃত গরুর বুঝতে পেরে স্থানীয়রা ম্যাজিস্ট্রেটকে খবর দেয়, তবে কৌশলে পালিয়ে যায় বিক্রেতারা। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত 4 মণ মাংস মাটিতে পুঁতে রাখার নির্দেশ দেন। সিলগালা করা হয় দোকানটি। তীব্র তাপপ্রবাহের কারণে দাবানলে পড়ছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। ইসলামাবাদ সহ বেশ কয়েকটি স্থানের বনাঞ্চলে দেখা দেয় এই দাবানল।
গেল 4 দিন ধরে এসব এলাকায় জ্বলছে আগুন। কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পাঞ্জাব সহ বেশ কয়েকটি এলাকায় অব্যাহত আছে দাবানল। পাকিস্তানের বিভিন্ন এলাকায় চলতি সপ্তাহে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 52 ডিগ্রি সেলসিয়াসের বেশি, সাথে রয়েছে বাতাসের তীব্রতা, যে কারণে দ্রুতই ছড়াচ্ছে আগুন। দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উপদ্রুত এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ফায়ার সার্ভিসের জন্য। হেলিকপ্টারের সাহায্যে চলছে আগুন নেভানোর কাজ। জার্মানিতে ইসলাম বিরোধী এক সভায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে এক ব্যক্তি। শুক্রবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা ম্যানহেইম শহরে এই ঘটনা হয়। এতে আহত হন কয়েকজন। ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায় হামলাকারী ওই ব্যক্তি ছুরি দিয়ে বিভিন্ন ব্যক্তিকে দফায় দফায় আঘাত করেন। তাকে থামাতে গেলে আহত হন এক পুলিশ সদস্য, যদিও পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হন ওই ব্যক্তি। এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করে ম্যানহেইম পুলিশ। ইসলাম বিরোধী ওই ক্যাম্পেইনটিতে অংশ নিতে জড়ো হচ্ছিলেন অনেকে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পেরুতে আহত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। বৃহস্পতিবার রাজধানী লিমায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ। এতে দেখা যায় ব্যস্ত সড়কে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চলন্ত একটি প্যাসেঞ্জার ভ্যান। এ সময় এক পথচারীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে রাখা কাঠের ক্রেটগুলোতে আঘাত হানে ভ্যানটি। এতে উল্টে যায় ভ্যানটি, আহত হন গাড়িটির যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আশঙ্কাজনক অবস্থা কয়েকজনের। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চালাচ্ছে কর্তৃপক্ষ। দেশের অর্থনীতি বর্তমানে কিছুটা চাপে থাকলেও এখনও 4.5 মাসের রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিকালে টাঙ্গাইলের পৌর উদ্যানে বিসিক উদ্যোক্তা মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, 48 বিলিয়ন থেকে রিজার্ভ কিছুটা কমে এসেছে, তাই অর্থনীতি কিছুটা চাপে থাকা স্বাভাবিক। যে কোনো দেশে 3 মাসের রিজার্ভ থাকলে কোনো সমস্যা হয় না, সেখানে দেশে প্রায় 4.5 মাসের রিজার্ভ রয়েছে বলেও আশ্বস্ত করেন আহসানুল ইসলাম টিটু। ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এমন কোনো ক্রাইসিস আমাদের নাই যেটা আগামী 3 মাস বা 5 মাসে। আমাদের IMF অনুযায়ী আমাদের 3 মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। আমাদের কিন্তু এখনও 4.5 মাসের রিজার্ভ আছে। জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি বা অন্য খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন পরিবেশ মন্ত্রী সাবির হোসেন চৌধুরী। বলেন, বাংলাদেশের ক্ষেত্রে অ্যাডাপ্টেশন বা অভিযোজন বেশি জরুরি। দুপুরে আগারগাঁওয়ে নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন বিষয়ক আলোচনা সভায় তিনি এমন পরামর্শ দেন। পাশাপাশি এই খাতে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ছিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেখানেই জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, বিনিয়োগের জায়গা প্রশস্ত করা হচ্ছে, এমনটা জানান মন্ত্রী। কৃষি জমিতে সৌরশক্তির মাধ্যমে পাম্পগুলো চালানো আর জলাশয়ে আলাদা প্যানেল বসানোর উপরও জোর দেন তিনি। মন্ত্রী আরও বলেন, অ্যাডাপ্টেশনের জন্য বরাদ্দকৃত অর্থ ঋণ হিসেবে নয়, বরং অনুদান হিসেবে দিতে হবে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। বড় দুর্ঘটনা এড়াতে সরকার কাজ করছে, এমনটা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দুপুরে রাজধানীর একটি হোটেলে ছিল ভূমিকম্পের স্থিতিস্থাপকতা নিয়ে সেমিনার। সেখানেই তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম সহ সব জেলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, অথচ দুর্যোগের ঝুঁকি এবং সেই সংক্রান্ত জ্ঞান জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হয়নি। যেখানে নতুন নগরায়ন হচ্ছে, সেখানে যেন আগের ভুলগুলো না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেমিনারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, টেকসই অবকাঠামোর ব্যাপারে সরকার বরাবরই গুরুত্ব দিয়ে আসছে। Natural calamities like earthquake disrupt the pace of development significantly of a region if proper actions are not taken accordingly. Today we are here to reaffirm our commitment and to catalyze further action towards transforming Dhaka into a city that is not only economically vibrant but also environmentally sustainable. জাতীয় ভূমিকম্প কৌশলের ব্যাপক এবং সমন্বিত দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে বলে অনেকেই মনে করেন। এছাড়াও শহরে ভূমিকম্পের ঝুঁকির মতো কঠিন সমস্যা মোকাবেলায় সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগুলোর মধ্যে কার্যক্রম পরিচালনায় প্রাতিষ্ঠানিক কাঠামোর অভাব রয়েছে।
যেসব শিল্প প্রতিষ্ঠান নিয়মিত গ্যাসের বিল দেয় নিয়ম মানে তাদের পাশে থাকবে পেট্রোবাংলা, জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার। গাজীপুরে পেট্রোবাংলার উদ্যোগে অংশীজনদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সব শিল্প প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ চলছে। যারা নিয়মিত গ্যাস বিল পরিশোধের পাশাপাশি রপ্তানিতে সুনাম বাড়াচ্ছেন তাদের পাশে থাকবে পেট্রোবাংলা। দেয়া হবে সব ধরনের সুযোগ সুবিধা। আবাসিকে নতুন করে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না, তবে মিলবে শিল্প কারখানায়, এমনটা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। গাজীপুর থেকে টাঙ্গাইলের যে রাস্তাটা, এখানে কিন্তু অনেকগুলো গ্যাস লাইনের ফুটা আছে। আবাসিক গ্রাহক যারা আছেন তারা দীর্ঘদিন যাবৎ তারা গ্যাস বিল দিচ্ছেন, কিন্তু তাদের কোনো না দাবি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। অবৈধ গ্যাসের ব্যবহার থেকে আপনারা বিরত থাকবেন। তবে আমাদের শিল্প মালিকরা সবাই ভালো। আপনাদের দু একজন যারা এই কাজটি করে আপনাদের এই গ্রাহকদেরই দুর্নাম তৈরি করছে, আপনাদেরও উচিত হবে তাদেরকে প্রতিরোধ করা। ব্রিটিশ বোর্ডিং স্কুল চেইন হেলিবারি ভালুকা 5 দিনের MIT লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সাথে মিলে এই আয়োজন করছে প্রতিষ্ঠানটি। MITর ইজারটন সেন্টারের সহযোগিতায় আগামী 11 থেকে 15 জুন হিলবারি ভালুকার স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই কনফারেন্স। রাজধানীর এক হোটেলে এই নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের হেডমাস্টার সাইমন ও গ্রেডি জানান, এতে অংশ নেবে বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্য থেকে নির্বাচিত 100 জন শিক্ষার্থী, যাদের বয়স 11 থেকে 14 বছরের মধ্যে। কনফারেন্সের শেষ দিনে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে। 5 দিনের কনফারেন্সে শিক্ষার্থীরা রোবোটিক্স সহ বিভিন্ন উদ্ভাবনী কাজের সাথে পরিচিত হতে পারবে। বিশ্বের 1 নম্বর বিশ্ববিদ্যালয় MIT-কে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। 8000 মাইল পথ পাড়ি দিয়ে MIT-র ফ্যাকাল্টি মেম্বার এবং গ্র্যাজুয়েটরা আসছে হ্যালিবেরি ক্যাম্পাসে। তারা যে বাংলাদেশে এ ধরনের একটি আন্তর্জাতিক স্টুডেন্ট কনফারেন্স করতে আগ্রহ দেখিয়েছে, এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জুয়ায় জড়িয়ে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স। জাতীয় দলের জার্সিতে অভিষেকের আগে ভিন্ন ভিন্ন ম্যাচে 303টি বাজি ধরেছিলেন তিনি। এরই মধ্যে অভিযোগ স্বীকার করে অনুশোচনাও করেছেন 28 বছর বয়সী ডারহামের এই পেসার। 16 মাসের শাস্তি হলেও আপাতত 3 মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে তাকে নির্বাসিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সব দিক বিবেচনা করে 16 মাসের শাস্তি চাপিয়ে দিয়েছে কার্সের ঘাড়ে, যার মধ্যে 13 মাসের শাস্তি স্থগিত রাখা হয়েছে। আগামী 2 বছরের মধ্যে এমন কোনো অপরাধ না করলে নতুন করে শাস্তি পেতে হবে না ব্রাইটনকে। আপাতত আগামী 28 আগস্ট পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট ম্যাচে মাঠে নামতে পারবেন না কার্স। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।